বাবা নাহিদ, অনেকেই বলে ওই পুকুর পাড়ে জিন পরীর দেখা মেলে। এসব শুনলে আমার খুব ভয় লাগে। তোর যদি কিছু হয়ে যায়। মায়ের কাঁপা কাঁপা কথায় আমি হেসে বললাম, আর মা, কে বলল এইসব? আমি তো কোনোদিন কিছু দেখিনি। লোকজন দেখে একটা বানিয়ে বলে আরেকটা। তুমি এগুলো নিয়ে দুশ্চিন্তা করো না। সময় তো হয়ে গেল, আমার খাবার দিয়ে যাও। মা খাবার আর লাইটটা এনে দিলে আমি বললাম, মা, তুমি খেয়ে ঘুমিয়ে পড়ো, ঠিক আছে? এই কথা বলে খাবার আর লাইট হাতে নিয়ে রওনা দিলাম চেয়ারম্যান সাহেবের পুকুরের দিকে। আমি নাহিদ। আমাদের পরিবারে আমি আর আমার মা ছাড়া আর কেউ নেই। মা বুড়ো হয়ে গেছেন, প্রায় সময়ই অসুস্থ থাকেন। সংসারের হাল ধরতে আমি নানা রকম কাজ করি। গরিব মানুষের জীবন, বুঝতেই তো পারো। চেয়ারম্যান আমাকে একটা কাজ দিয়েছেন, রাতে তার বিশাল পুকুরটায় পাহারা দেওয়া। পুকুরটা গ্রাম থেকে একটু দূরে, ফসলি জমির মাঝখানে। চারদিকে ঘন গাছপালা, আর একপাশে বড় বড় কয়েকটা গাছের নিচে একটা ছোট ঘর, সেখানে রাত কাটাই। বাড়িতে মা যেদিন বলল পুকুর পাড়ে জিনেরা দেখা দেয়, তখন কিছুই বলিনি। মা ভয় পাবে বলে সত্যিটা লুকিয়েছি, কারণ আমিও বহুবার ওদের অনুভব করেছি। সরাসরি না হলেও ওদের উপস্থিতি বুঝতে পারি, কিন্তু কখনো ভয় পাই না, কারণ আমি ওদের বিরক্ত করি না, ওরাও আমাকে ভয় দেখায় না। আজকের রাতটা ছিল অন্যরকম। সুন্দর জ্যোৎস্না রাত, তারাগুলো টিমটিম করে জ্বলছে, হালকা ঠান্ডা বাতাস বইছে। খাবার নিয়ে পুকুরে পৌঁছালাম। ঘরের ভেতর খাবার রেখে আমার প্রিয় বাঁশিটা তুলে নিলাম, কারণ রাতে তো আমার সঙ্গে কেউ থাকে না। বাঁশি বাজালে মনটা ভালো থাকে। পুকুরের চারপাশ লাইট দিয়ে দেখে একটা বড় গাছের নিচে বসে আপন মনে বাঁশি বাজাতে লাগলাম। বাঁশি বাজাতে বাজাতে হঠাৎ মনে হলো নূপুরের ঝনঝন শব্দ, যেন কেউ হেঁটে আসছে। চারপাশে তাকালাম, কাউকে দেখা গেল না। আবার বাঁশিতে সুর তুলতেই একটা মিষ্টি, অদ্ভুত, অচেনা সুঘ্রাণ নাকে এসে লাগল। আমি এই সুবাস আগেও পেয়েছি। জানি কাছে কেউ থাকে আমার বাঁশির সুর শুনে, কিন্তু মুখটা কখনো দেখিনি। মনে মনে ভাবলাম, আজ যদি ওর সাথে একটু কথা বলা যেত। সেই সময় আবার নূপুরের ঝনঝন শব্দ। দ্রুত লাইট মারতেই চোখের পলকে একটা ছায়ামূর্তি হাওয়ায় মিলিয়ে গেল। দৌড়ে গিয়ে ডাকলাম, এই, কে তুমি? দাঁড়াও, আমার সাথে কথা বলো, শুনছো? কথা বলতে চাই। কিন্তু কিছুই পাওয়া গেল না, কেউ নেই। ঘরে ফিরে খাবার খেতে গিয়ে দেখি আমার খাবার পাশে আরো নতুন কিছু খাবার রাখা। অবাক হয়ে ভাবলাম, এগুলো আমি তো আনিনি, মা দিয়েছিল, মনে নেই। একটু মুখে দিতেই চমকে উঠলাম। এত সুস্বাদু খাবার জীবনে কখনো খাইনি। খেয়ে বাইরে গিয়ে পাহারা দিতে লাগলাম। পুকুরের ওপারে প্রতি রাতে যেমন দেখি সেই দুটো সাদা পোশাক পরা অবয়ব, দেখতে মনে হয় স্বামী স্ত্রী, হয়তো পুকুর পাড়েই থাকে। কখনো ওদের দিকে লাইট মারেনি, ভয়ও দিই না। শেষ রাতে একটু ঘুমিয়ে পড়লাম, আর তখনই স্বপ্ন দেখলাম আমি শুয়ে আছি, কেউ একজন আমার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিচ্ছে, কিন্তু মুখ দেখা যাচ্ছে না, কথা বলা যাচ্ছে। আমি বললাম, কে তুমি? আমার কাছে আসো কেন? একটা মিষ্টি কণ্ঠ বলল, আমি একটা পরী, তোমার কাছে আসতে ভালো লাগে আমার। এটা বলতেই আমার ঘুম ভেঙে গেল। অবাক করা ব্যাপার, ঘুম ভাঙার পরও মাথায় হাত বোলাচ্ছে এমন অনুভূতি হচ্ছিল। চোখ খুলে বসতেই সে আলোর মতো মিলিয়ে গেল। তাড়াহুড়ো করে বাইরে গিয়ে চিৎকার করলাম, শোনো, যেও না, আমি তোমার সাথে কথা বলতে চাই। এবার কি সেই পরী আমার সামনে আসবে, কথা বলবে, নাকি আবার হাওয়ায় মিশে যাবে? রাতের সেই মুহূর্তটা আমি আজও ভুলতে পারি না। আমি চিৎকার করে বলেছিলাম, শোনো, যেও না, আমাকে একটা কথা বলো, প্লিজ। মুহূর্তে চারপাশ নিস্তব্ধ হয়ে গেল, কেবল পুকুরের হালকা পানির ঢেউয়ের শব্দ। আমি ভাবলাম যেমন রোজ, তেমনি আজও হয়তো ও চলে গেছে। ঠিক তখনই হঠাৎ আমার সামনে হালকা নীলাভ আলো ছড়িয়ে একটা অবয়ব ধীরে ধীরে তৈরি হতে লাগলো।
আমি অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। ধীরে ধীরে আলোটা একটা মেয়ের রূপ নিল। সাদা পোশাকে, লম্বা চুল, পায়ের নুপুর ঝনঝন করছে, মুখটা অদ্ভুত, সুন্দর, শান্ত আর ভয়ঙ্কর একসাথে। আমি স্থির হয়ে তাকিয়ে আছি। গলা শুকিয়ে গেছে। মেয়েটা মৃদু হাসল। তার সেই হাসিটা এত সুন্দর যে বুকের ভেতর কেমন যেন ধরে গেল। ও বলল, ভয় পেও না নাহিদ, আমি তোমাকে অনেক দিন ধরে দেখি। আমি অবাক হয়ে শুধু বললাম, তুমি পরী? সে মাথা নেড়ে বলল, হ্যাঁ, তবে আমি অন্য সবার মতো না। আমি এই পুকুর আর চারপাশেই থাকি। তুমি বাঁশি বাজালে খুব ভালো লাগে আমার। আমি বললাম, তুমি আমার খাবার এনে দিলে। মেয়েটা হালকা হাসল। হ্যাঁ, তুমি রাতভর পাহারা দাও, ক্লান্ত হয়ে যাও, তাই ভাবলাম তোমাকে একটু ভালো কিছু খাওয়াই। আমি আরও অবাক হয়ে গেলাম। এর আগে কখনো কোনো জিনপরি এরকম কথা বলেনি, এত কাছে আসেনি। আমি একটু সাহস করে বললাম, তুমি আমার স্বপ্নে এলে আমার মাথায় হাত বুলিয়ে দিলে কেন? ওর চোখ দুটো হঠাৎ কমলা লেবুর মতো ঝলমল করে উঠল। সে আস্তে বলল, কারণ তুমি আলাদা। তুমি আমাদের কারো ক্ষতি করো না। তুমি দয়ালু, তোমাকে ভালো লাগে আমার। আমি চুপ করে রইলাম। হাওয়ায় জ্যোৎস্নার আলো ছড়িয়ে যাচ্ছে। মেয়েটা বলল, আমার নাম হাফসা। তুমি চাইলে আমাকে ডাকতে পারো, তবে আর কাউকে আমার কথা বলবে না। আমি মাথা নাড়লাম। হাফসা, তুমি কি রোজ আসবে? মেয়েটা বলল, হ্যাঁ, তবে আমি আসলে তুমি ভয় পাবে না, ঠিক? আমি মুচকি হেসে বললাম, তুমি চাইলে ভয় পাবো না। হাফসা আবার একটু এগিয়ে এলো। তার গায়ের কাছাকাছি জ্যোৎস্নার আলো পড়তেই আমি পরিষ্কার বুঝলাম ও মানুষের মতো হলেও পুরো মানুষ নয়। তার পায়ের ছায়া মাটিতে পড়ে না, চলাফেরা হাওয়ার মতো। তবু চোখ ফেরাতে পারছি না। হঠাৎ সে আঙুল তুলে আমার কপাল ছুঁয়ে দিল। মুহূর্তেই একটা ঠান্ডা শিহরণ পুরো শরীর জুড়ে ছড়িয়ে গেল। শরীরটা হালকা লাগলো। মনে হলো যেন কোনো জাদু চলছে। হাফসা বলল, এটা তোমার জন্য সুরক্ষা। এখন থেকে কেউ তোমাকে সহজে ক্ষতি করতে পারবে না। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কে আমাকে ক্ষতি করবে? হাফসা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, এই পুকুরে শুধু আমি একা না, অনেকেই থাকে। তারা সবাই ভালো নয়। এ কথা শুনে বুকটা ধক ধক করতে লাগলো। আমি বললাম, তুমি কি আমাকে রক্ষা করবে? হাফসা হাসল, হ্যাঁ, তবে তোমাকে একটা কথা রাখতে হবে। আমি বললাম, কোন কথা? সে ধীরে ধীরে বলল, তুমি আমার ছাড়া আর কোনো মেয়ের দিকে তাকাবে না, কোনো মেয়ের সাথে কথা বলবে না, কারণ তুমি এখন আমার। এ কথা বলেই সে মিলিয়ে গেল। আলো নিভে গেল, চারপাশ আবার অন্ধকার। আমি কিছুক্ষণ স্তম্ভিত হয়ে দাঁড়ালাম। বুঝতে পারছিলাম না এটা কি স্বপ্ন ছিল নাকি সত্যি। তারপর মাথায় আসলো সেই কথাটা, তুমি এখন আমার। এই কথার মানে কি? কেন সে আমাকে এমন বলল? আর যে মন্দ জিনেরা আছে, তারা কি সত্যি আমাকে আঘাত করতে পারে? হাফসার সেই কথাটা, তুমি এখন আমার, আমার মাথার ভেতর ঘুরে ঘুরে বাজতে লাগলো। রাতটা আর ঘুম এলো না। মাঝে মাঝে মনে হলো যেন কোনো ছায়া ঘরের বাইরে দাঁড়িয়ে আমাকে দেখছে, কিন্তু লাইট মারলেই কিছুই দেখি না। শেষ রাত পেরিয়ে সকাল হলে বাড়ির দিকে রওনা দিলাম। কিন্তু মনে একটাই প্রশ্ন, হাফসা কি সত্যি আমাকে নিজের করে নিতে চায়, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য আছে? বাড়িতে গিয়ে দেখি মা উঠোনে বসে আছেন, একা একা ভাবছিলেন। আমি কাছে যেতেই মা বললেন, কিরে নাহিদ, মুখটা এত ফ্যাকাশে লাগছে কেন? আমি মাকে সত্যি কথা বললাম না, কারণ মা শুনলেই ভয় পাবে। শুধু বললাম, ঘুম কম হয়েছে। তারপর মাকে কাঁড়ি কাঁড়ি খুশির হাসি দেওয়ার ভান করলাম। কিছুক্ষণ ঘুমিয়ে দুপুরে আবার খাবার নিয়ে বেরোলাম পুকুর পাড়ে। যদিও ভেতরে ভেতরে একটু ভয় কাজ করছিল। রাত নেমে এলো।
আবার সেই বাঁশি, আবার সেই জ্যোৎস্না, আবার সেই চেনা নুপুরের ঝনঝন শব্দ। আমি ধীরে ধীরে বললাম, হাফসা, তুমি আসলে আসো। হঠাৎ বাতাস একটু ঠান্ডা হয়ে গেল, আলো ছড়িয়ে আবারও সামনে দাঁড়ালো সে। আজকে তাকে আরো অন্যরকম লাগছিল, চোখ দুটো যেন বেশি উজ্জ্বল আর মুখে অদ্ভুত বিষণ্ণতা। আমি বললাম, হাফসা, তুমি যে বলেছিলে কেউ আমাকে ক্ষতি করবে, তারা কারা? হাফসা আমার পাশে এসে খুব নিচু গলায় বলল, তাদের কিছু কথা বললে তুমি ভয় পাবে। আমি বললাম, আমি ভয় পাব না, তুমি বলো। হাফসা কিছুক্ষণ স্থির দাঁড়িয়েছিল, তারপর আস্তে বলল, এই পুকুরে কয়েকটা মারিদ জিন থাকে, তারা খুব শক্তিশালী, মানুষ দেখলেই ক্ষতি করার চেষ্টা করে। তুমি যেদিন প্রথম বাঁশ বাজালে তারা তোমাকে নজর করেছে। আমি অবাক হয়ে গেলাম, তাহলে তুমি আমাকে বাঁচিয়ে আসছো? হ্যাঁ, তুমি আমার, তাই কেউ তোমাকে ছুঁতে পারবে না। তার কথায় বুকের ভেতর অদ্ভুত শিহরণ হলো, কিন্তু আমি একটা প্রশ্ন করতেই পারলাম, হাফসা, তুমি আমাকে নিজের করতে চাইছো কেন? হাফসা একটু হাসল, তারপর বলল, আমি মানুষের মতো নই নাহিদ, আমাদের মাঝে ভালোবাসা মানেই অধিকার। আমি প্রথম যেদিন তোমাকে দেখি সেদিন থেকেই মনে হয়েছিল তুমি আমাকে প্রয়োজন করবে, তুমি আমায় ডাকবে। আমি সেই ডাকে সাড়া দিয়েছি। আমি আর কিছু বলার আগে হঠাৎ পুকুরের অপর পাশ থেকে এক অদ্ভুত শব্দ এলো। মাটি যেন কেঁপে উঠল, গাছগুলোর ডাল কেঁপে উঠল অকারণে। আমি লাইট মারতেই দেখি ওপারে 3টে কালো ছায়া দাঁড়িয়ে আছে। মানুষ নয়, তার থেকে অনেক উঁচু, অনেক ভয়ঙ্কর। হাফসা আমার সামনে এসে দাঁড়ালো, কণ্ঠ কঠিন হয়ে গেল। সে চিৎকার করে বলল, পিছিয়ে যেও নাহিদ, আমার পেছনে থাকো। এক মুহূর্তে হাফসার চারিপাশে নীল আগুনের মতো আলো জ্বলে উঠল। 3টে কালো ছায়া হাহাকার করে আওয়াজ করল, যে আওয়াজ মানুষের নয়। আমি যেন জমে গেলাম, নড়তেও পারছিলাম না। হাফসা বলল, তারা তোমাকে নিতে এসেছে, কারণ তুমি এখন আমার সঙ্গে যুক্ত হয়ে গেছ। তোমার শরীরে আমার সুরক্ষা আছে, তারা সেটা সহ্য করতে পারছে না। আমি কাঁপা গলায় বললাম, তাহলে এখন কি হবে? হাফসা দূরে তাকিয়ে রইল, তারপর বলল, এরাতে কিছু হবে না, কিন্তু তারা থামবে না, তারা আবার আসবে তোমাকে নিতে, তোমাকে মেরে ফেলতে। আমি স্তব্ধ হয়ে গেলাম, তাহলে আমি কি করব? হাফসা এবার ধীরে ধীরে কাছে এসে বলল, তোমাকে একটা অঙ্গীকার করতে হবে। যদি সেটা করো, আমি তোমাকে এমনভাবে রক্ষা করব যা তুমি কল্পনাও করতে পারবে না। আমি বললাম, কি অঙ্গীকার? হাফসা আমার চোখের দিকে তাকিয়ে বলল, তুমি জীবনে যতদিন বাঁচবে আমাকে ছাড়া আর কারো হতে পারবে না। তারপর সে সামনে হাত বাড়ালো, চোখে ভয়ঙ্কর জ্বালা। আমি চুপ করে রইলাম। জীবন কি তার কাছে তুলে দেব? না দিলে কি মরে যাব? এই সিদ্ধান্তই বদলে দেবে নাহিদের পুরো ভবিষ্যৎ। নাহিদ কি অঙ্গীকার করবে? হাফসা কি তাকে সত্যিই রক্ষা করবে, নাকি এটাই তার জীবনের সবচেয়ে বড় ফাঁদ?